স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা সেনানিবাসে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ, একান্তে আলাপচারিতা। আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। ঢাকা সহ সারা দেশে ভূমিকম্পের আঘাত, অন্তত 9 জনের প্রাণহানি, আহত শতাধিক। দেশ আরও বড় ভূমিকম্পের ঝুঁকিতে, বলছেন বিশেষজ্ঞরা, এখনই সতর্কতার পরামর্শ। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে। এই নির্বাচনে সশস্ত্র বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়। তারা কিছু সময় একান্তে আলাপও করেন। এই আনন্দের দিনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসে বরাবরের মতো আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। দিনভর চলে এই আয়োজন। একই সাথে দেশরক্ষা ও অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এতে অংশ নেন। অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার শিখা অনির্বাণে ফুল দিয়ে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে 3 বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেল 4টার পর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ হয়। পরে তারা একান্তে কিছুক্ষণ আলাপও করেন। জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতারাও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং ভূরাজনৈতিক বিষয়ে কথা বলেন। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। সেটি আমাদের স্বপ্ন। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। 1971 সালের 21 নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। 16 ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। 21 নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজকে সেই রাজধানী সহ সারা দেশ আজ ভূমিকম্পে কেঁপে উঠল। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। সেখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.7। এতে ঢাকায় 3 জন সহ মোট 9 জনের প্রাণ গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। সকাল 10টা 38 মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। শুক্রবার সাপ্তাহিক ছুটির সকাল, অনেকেই বাসাবাড়িতে। এমন সময় হঠাৎই কেঁপে ওঠে সারা দেশ। অনুভূত হয় প্রবল ঝাঁকুনি। সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে সড়কে বা বাসার নিচে নেমে আসেন অনেকেই। যারা পথে ছিলেন তারাও ভয় পেয়ে যান।
বাইক চালাচ্ছিলাম আর কি, আমার পিছনের চাকাটা হচ্ছে হঠাৎ করে একটু কাঁপে উঠলো, পরে আমি তাৎক্ষণিক গাড়িটা ব্রেক করছি, করার পরেও আমার শরীরটা মানে দোলা খাচ্ছিল আর কি। হঠাৎ করে দেখলাম মালামাল অনেক নড়াচড়া করতেছে, আমি দ্রুত বাইর হইলাম। আমি ব্রিজের নিচে, তো আমি খাম্বাটা দেখেছি পুরো যে লাইটের যে খাম্বাটা, এটা একদম পুরো এই মাথার থেকে মাথা, আমার চোখের দৃষ্টি যতটুকু গেল ততটুকু খালি কাঁপতেছে। ভূমিকম্পের ফলে রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি 8তলা ভবনের রেলিং ভেঙে পড়ে। সেই সময় 3 জন পথচারীর মৃত্যু হয়, আহত হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম নামে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। এছাড়া 10 বছরের এক শিশুও রয়েছে। আমরা তো ভিতরে কাজ করতেছিলাম, তো তোমাদের ভূমিকম্প আছে বলে বাড়ি মারছে, বাড়ি মারতে আমরা সবাই থেমে গেলাম। পরে দিকে উপরে তো একটা চাপ্পান পড়লো। আমার মনে হয় যে বাচ্চাটা মারা গেছে তার মা জানেও না। ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। এর মধ্যে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছের একটি ভবন, কারওয়ান বাজারের একটি ভবন, বাড্ডা ও স্বামীবাগ এলাকার কয়েকটি ভবন হেলে পড়ে। আমরা যখন অফিসে ছিলাম, চেয়ারে বসা ছিলাম, চেয়ারটা একবার এক সাইড থেকে আরেক সাইড চলে যাচ্ছিল। আমি আর আমার কলিগ হচ্ছে পিলারের পাশে ডেস্কের নিচে যেয়ে লুকাইছি। কয়েকটি জায়গায় আগুন ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে। ওই কারেন্টের তারটা আগুন ধরে মানে ছিঁড়ে গেছে গা। তারপরে আমি তো অনেক ভয় পেয়েছি। আবহাওয়া অফিস জানায় এই ভূমিকম্পটি ঢাকার খুব কাছেই উৎপত্তিস্থল। ভূমিকম্পটা ঢাকার খুব কাছে হয়েছে। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে, এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তিস্থল। এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে তিনি জানান, কবে আবারও এমনটা হবে সেই পূর্বাভাস করা যাবে না। আমাদের এই রিজিয়নে আপনারা খেয়াল করবেন যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্প হওয়ার পরে একটা বড় ভূমিকম্প, আসলে এটা আমাদের এই রিজিয়নে যে ভূমিকম্প হয়েছে এটা একটা লং টাইম, অনেক বড় ভূমিকম্প এই রিজিয়নে হয় না। সুতরাং আমরা যদি ভূমিকম্পের রিপিট টাইম ক্যালকুলেশন করি, সেটা বিবেচনা করলেও আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। ভবন নির্মাণের আগে ভূকম্প প্রতিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভূমিকম্পে নরসিংদীতে 5 জন ও নারায়ণগঞ্জে 1 জন প্রাণ হারিয়েছে। এই 2 জেলায় আহত হয়েছে অনেকে। অনেক স্থানে ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। ছুটির দিনে এমন দুর্যোগপূর্ণ সকাল দীর্ঘদিনেও দেখেনি অনেকে। সেই দুর্যোগের উৎপত্তিস্থল নরসিংদীতে পথে পথে রয়েছে চিহ্ন। ভবনে দেখা দিয়েছে ফাটল, এমনকি জেলার বেশ কিছু সড়কেও ধস নেমেছে। শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই গাজীপুরের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। মহানগরীর টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত হন শতাধিক শ্রমিক। জেলার কোনাবাড়িতে ভূমিকম্প থেকে আতঙ্কে জহির শিকদার নামে একজনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামে আরও এক শিশুর প্রাণ হারিয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। মাগুরার শ্রীপুরে আমতৈল এলাকায় সান অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত বের হয়ে আসতে গিয়ে এ ঘটনা ঘটে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি কথা জানান। ভূমিকম্পের পরপরই সেখানে আহত স্বজনদের ভিড় জমে যায়। শুক্রবার সকাল 10:38 আচমকা কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। এরপরই খবর আসতে থাকে হতাহতের। ভূমিকম্পে আহতদের ভিড় জমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কারো মাথায় আঘাত, কারো হাত বা পা ভেঙেছে। কোনো স্বজন নিয়ে এসেছেন দেওয়াল চাপা পড়া তার প্রিয়জনের নিথর দেহ। আমার এই পোলাই আমার সম্বল, এই পোলাই আমার ভবিষ্যৎ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের দোকান রাকেশের। দোকানে যাওয়ার পথে হঠাৎ ভূমিকম্পে পাশের দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় তার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় রাকেশের মা। রাস্তায় চলাচলের সময় কিংবা দোকানে চা খাওয়ার মুহূর্তে অনেকে আঘাত পান। বিল্ডিং থেকে কিছু পড়ছে বা কাজ চলতেছিল, কিছু পড়ছে, পড়ে যাওয়াতে ওই দোকানের উপর পড়ছিল, ওই দোকানের উপর পড়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছে। পরে ওনার মাথা ফেটে গেছে আর সাইডে পায়ের ফ্র্যাকচার হয়েছে। তার পাশাপাশি আর দুজন ছিল, দুজনে একটু কম ক্ষয়ক্ষতি হয়েছে এরকম আর কি। আমার পোলার দেহান্দা ক্ষতি হয়েছে এটার আমি জানি না। আমার জাল বাগারে রাস্তাতে দৌড়িয়া কইতাছে তোর পোলার নাইকে শেষ হয়ে গেছে। গেলাম গিয়া পোলারে দেই না, গ্রামের মেশে লয়ে বসে হাসপাতাল। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা ব্যস্ত আহতদের চিকিৎসা দিতে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় কিছুটা হিমশিম অবস্থায় পড়েন তারা। অনেক পেশেন্ট হচ্ছে বেশ মাথায় ইনজুরি হয়েছে, হেড ইনজুরি। তার মধ্যে অন্য আরেক ধরনের পেশেন্ট পাচ্ছি যেটা হচ্ছে বাচ্চারা, যারা এই সময়টায় বুঝতে পারে নাই কি করবে এবং দিক বিদিক শূন্য হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে বিভিন্ন ধর ইনজুর হয়েছে। আমাদের সেবা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা মেডিকেলের রোগীর চাপ অনেক বেড়ে গিয়েছে। যদিও ক্যাজুয়ালিটিতে সবসময় রোগী বেশি থাকে, বাট আফটার আর্টওয়ার্ক দেয়ার ইজ এ ভেরি মাচ ক্রাউডি সিচুয়েশন। আমরা এখনো আমাদের সর্বাত্মক চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার। ভূমিকম্পে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। কারও চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। প্যানিকের কারণে অনেক ইনজুর্ড হয়েছে, শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজুর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে। আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা সব মানে সরকারি হাসপাতাল। আতঙ্কে হতাহতের ঘটনা বেশি ঘটেছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হলের দোতলা ৩ তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আজকের 5.7 মাত্রার ভূমিকম্পটি সামনের দিনগুলোর জন্য বড় সতর্ক বার্তা বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব। দীপ্ত টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ আরও বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, তাই এখনই সতর্কতার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের টেকটনিক্যাল বা ভূকাঠামোগত অবস্থা, বিশেষ করে তার ভূতাত্ত্বিক যে গঠন অবস্থান, এটা হলো কি যে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ একটি। কারণ ইন্ডিয়ান প্লেট আর হলো কি যে ওইদিকে ইউরেশিয়ান প্লেট আমাদের উত্তরেই অবস্থিত। তাছাড়া বর্তমানে যেটা হয়েছে নরসিংদীতে, সেটা হলো গিয়ে আমাদের যে ওই প্লেট যেগুলো সংঘর্ষ সেটার জন্য না, এটা হয়েছে ফল্টের মধ্যে কোনো ধরনের ভূতাত্ত্বিক চ্যুতি, সেখানের মধ্যে কোনো ধরনের এই প্রেশার রিলিজ হয়েছে। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন যে এটা 5.7 রিক্টার স্কেলে হয়েছে। রিক্টার স্কেল যত বাড়ে তা জিওমেট্রিক মানে প্রগ্রেশনে সেটা ক্ষয়ক্ষতি বেড়ে যায়। যদি এটা 6 হতো, যদি এটা 6.5 7 হতো, তাহলে একটা ডেভাস্টেশন হয়ে যেত। 7-8 হয়ে গিয়ে এবং ঢাকা 7-8 হয়ে যাওয়ার মতো ভূতাত্ত্বিক কাঠামোতে অবস্থিত। আমরা 3টা জোনে ভাগ করেছি, জোন এ, বি, সি। সি হলো কি দক্ষিণে মধ্যখানে ঢাকা পড়েছে, এটা বি জোন। আর সি এ হলো কি সিলেট, চিটাগাং, আর ওই দিকে হলো কি নর্থ বেঙ্গল, ময়মনসিংহ উত্তর, সেখানে ডাউকি ফল্ট রয়েছে। তারপরেও ঢাকা বি জোনে থাকলেও এখানে ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ এখানের মধ্যে স্ট্রাকচার, বিল্ডিং, ডেন্সলি পপুলেটেড আরবান বিল্ড আপ যেটা হয়েছে আর কি, এটা ইল প্ল্যান্ড হয়েছে এবং বিল্ডিং কোড মানা হয়নি। সরকারের উচিত অন্তত রাজধানীতে একটা যে সিসমোলজিক্যাল স্টাডির জন্য একটা অ্যাডভান্সড রিসার্চ সেন্টার করা, তারাই সেটা ফোরকাস্ট করবে। অবশ্যই এটা
বাংলাদেশ ছাড়াও আজ ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্প আঘাত এনেছে। সকালে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে জোরালো ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। স্থানীয় গণমাধ্যম জানায় হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। অপরদিকে একই সময়ে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাকিস্তানেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের 135 কিলোমিটার গভীরে। নতুন ইউনিফর্মে পুরনো মানসিকতার পুলিশ বাহিনী আর চায় না সাধারণ জনগণ। বিশেষত আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ এবার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের। বিশেষজ্ঞরা আশা করছেন পুলিশ আগের সমস্ত সমালোচনা থেকে বেরিয়ে এসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বিশেষ ভূমিকা পালন করবে। রাজধানীর সড়কে একটু নজর দিলেই চোখে পড়বে নতুন ইউনিফর্ম পরা পুলিশ সদস্যদের। গাঢ় নীল ও সবুজের পরিবর্তে আয়রন গ্রে রঙের পোশাক পরছেন পুলিশ সদস্যরা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন এই পোশাক অনুমোদন করে। গত 3টি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা চরমভাবে প্রশ্নবিদ্ধ। সামনেই কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তার আগে বাহিনীটির প্রতি সাধারণ মানুষ কতটা আস্থাশীল? তাদের কাছে আমার এই আশা যে আগামী নির্বাচন যেহেতু ব্যালট রেগুলেশনের মাধ্যমে হবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের যে আস্থাটা, আপনাদের প্রতি যে বিশ্বাস, সেটা আপনারা অর্জন করবেন। অনেকভাবে তাদের ব্যবহার করা হয়েছে, পুলিশ মনে হয় বুঝতে পারছে। আমার বিশ্বাস যে এবার সেই মিসটা করবে না। আমার বিশ্বাস যে এবার পুলিশ নিজেকে শুধরিয়ে নেবে। যেটা আমাদের এক্সপেকটেশন, আশা, পুলিশ প্রশাসন যারা আছে তারা জনগণের হয়ে বা দেশের স্বার্থে কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় মাঠে থাকবেন পুলিশের প্রায় 1.5 লাখ সদস্য। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে প্রশিক্ষণ পেয়েছেন 48,000 সদস্য। বাকি 1 লাখ সদস্যের প্রশিক্ষণ শেষ হবে আগামী 15 জানুয়ারির মধ্যে। এখন প্রশ্ন, বিপুল সংখ্যক এই পুলিশ সদস্য নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন? এখানে তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে অগমেন্ট করেছে যারা প্যারামিলিটারি ফোর্স তারা আছে, সশস্ত্র বাহিনীও আছে। আপনি 100% উন্নতি আশা করবেন না, কারণ এটা সম্ভব নয়। একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে ওরা গিয়েছে। মানুষের আস্থা ছিল না তাদের উপরে। তাদের অনেক সদস্য পালিয়ে গেছেন, অনেক সদস্য বিচারের মুখোমুখি হচ্ছেন। একটু সংখ্যা তাদের মধ্যে থাকবে। আমার মনে হয় এই সংখ্যাটা তারা অনেকখানি কাটিয়ে উঠেছেন। এই বিশ্লেষক আসন্ন নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন। আওয়ামী লীগের রাজনীতি এটাই, সহিংস রাজনীতি। সবসময়ই তারা মানুষকে জিম্মি করে, ব্যবস্থাকে জিম্মি করে, সমাজ ব্যবস্থাকে জিম্মি করে তাদের দাবিটা আদায় করতে চায়। তো ঝুঁকিটি যদি আসে, এটা এই পক্ষ থেকেই আসবে। প্রশিক্ষণ, ইউনিফর্ম বদল সবই হলো, কিন্তু মাঠ পর্যায়ে কাজে নেমে কতটা সততার সঙ্গে কাজ করবে পুলিশ সদস্যরা? পুলিশের যে অতীতে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেসব সমালোচনা হয়, এইসব সমালোচনার ঊর্ধ্বে থেকে আমরা নতুন উদ্যমে মানুষের যে আকাঙ্ক্ষিত একটা নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে পুলিশের যে ভূমিকা সেটা আমরা সুন্দরভাবে পালন করতে সক্ষম হব। নির্বাচনের বিশাল কর্মযজ্ঞে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন মেডিকেল বর্জ্য থেকে আক্রান্ত হতে পারে রোগীরাও। খোলা জায়গায় এভাবেই ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য। এতে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে যে কেউ। এই চিত্র কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের।
জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালের আশপাশের এমন ময়লার স্তূপ দেখে মনে হতে পারে এখানে রোগী আসে সুস্থ নয়, বরং আরো বেশি অসুস্থ হতে। এমন অবস্থায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার আমাদের যে বড় ট্রাক আছে, ট্রাকে নিয়ে আমরা ওই ময়লাগুলো কালেকশন করে আমরা ভাগারে ফেলি। হসপিটালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একেবারেই অপরিচ্ছন্ন। আমরা ভালো মানুষ, এখানে আসছি রুগী দেখছি, ভালো মানুষ আসি আমরা রুগী হয়ে যাচ্ছে। ময়লা পরিবেশ নষ্ট হচ্ছে, এই আসতে রুগী নিয়ে পায়ে ময়লা ফেলতে আসতে পায়ে শুয়ে যাচ্ছে। মানে ম্যাস পিপুলের অ্যাওয়ারনেস যেটা আমরা ক্যাম্পেইন করতে পারি। সাধারণ বর্জ্য, সংক্রমণ বর্জ্য এবং ধারালো বর্জ্য, এই 3 ধরনের বর্জ্য 3টি নির্ধারিত স্থানে রাখার নিয়ম থাকলেও তা যেন মানছে না কেউই। তদারকি না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরাও করছেন দায় সারা কাজ। ময়লা আবর্জনাগুলো খুবই কষ্টসাধ্য, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের জন্য ভালো। এদিকে জনবল সংকটের কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিষ্কার করার পরেও দেখা যায় যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। 3 শিফটে এরকম পর্যাপ্ত লোক বল আমরা দিতে পারি না, আমাদের শুধু মর্নিং শিফটে সরকারি ওরা কাজ করে। গত 2 জুন কুষ্টিয়া শহরের পালপাড়া এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কার্সোয়া সিনজো ও কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের লক্ষ্যে অনুষ্ঠিত হল উৎস সন্ধ্যা 2025। আজ রাজধানী শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই গানের আসরে সুরের মূর্ছনায় এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও কোনাল। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে কমিউনিটি ভিত্তিক সংস্থা উৎস বাংলাদেশ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। প্রায় 32 বছর ধরে প্রান্তিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে সংস্থাটি কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এবছরও উৎস বাংলাদেশ শিশুদের শিক্ষা, পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছে। আয়োজকরা জানান, অনুষ্ঠান থেকে প্রাপ্ত পুরো তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে। আন্তর্জাতিক সংঘর্ষ সহিংসতায় আবারও উত্তাল নেপাল। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকদের সঙ্গে জেনজিদের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার বারা জেলায় কারফিউ জারি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার কেপি শর্মার দল সিপিএন ইউএমএল এর কর্মীরা সিমরা শহরে সমাবেশের আয়োজন করে। একই দিন সমাবেশের ডাক দেয় জেনজি বিক্ষোভকারীরা। উভয় পক্ষের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেনজিরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরের বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত আসরের ফাইনাল পর্বে গতবারের বিজয়ীর হাত থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা। এবারের আসরে রানার আপ হয়েছেন আয়োজক দেশের প্রাভিনার সিংহ। শীর্ষ 5-এ জায়গা করে নেয় ভেনেজুয়েলা, ফিলিপাইন ও আইভরি কোস্ট। এদিকে 120 দেশের মধ্যে সেরা 30-এ জায়গা করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা, যা এ যাবৎকালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা অর্জন। তবে ফাইনালের আগে সেরা 12 জনের তালিকা থেকে ছিটকে পড়েন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা সেনানিবাসে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ, একান্তে আলাপচারিতা। ঢাকা সহ সারা দেশে ভূমিকম্পের আঘাত, অন্তত 9 জনের প্রাণহানি, আহত শতাধিক। দেশ আরও বড় ভূমিকম্পের ঝুঁকিতে, বলছেন বিশেষজ্ঞরা, এখনই সতর্কতার পরামর্শ। এখনকার মতো এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।